সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। শুরু করছেন টিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন এই অনুষ্ঠানটি। আপনাদের সাথে রয়েছে আমি পুষ্টিবিদ নুসরাত জাহান দীপা। দর্শক, আপনারা নিশ্চয়ই সবাই জানেন যে আমাদের স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে আমরা কিন্তু সবসময় চেষ্টা করে থাকি স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন ধরনের সমস্যা, তার চিকিৎসা এবং সেটির সাথে আসলে লাইফস্টাইল মডিফিকেশন কতটুকু গুরুত্বপূর্ণ সেই বিষয়গুলো আমাদের আলোচনার মধ্যে থাকে। সুপ্রিয় দর্শক, আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে হেড নেকের ক্যান্সার। আর এই বিষয়টি নিয়ে কথা বলার জন্য আজ আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। আলোচনা শুরু করব, তবে তার আগে পরিচিত হয়ে নিচ্ছে আমাদের সেই অতিথির সঙ্গে। ডাক্তার লুবনা মরিয়ম 1975 সালের জুন মাসে ঢাকা জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 2001 সালে ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর এফসিপিএস ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি জাতীয় নাক কান গলা ইনস্টিটিউটে ক্যান্সার বিভাগে সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত আছেন। ম্যাম, আপনাকে স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে। থ্যাংক ইউ। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ম্যাম, বিভিন্ন ধরনের ক্যান্সারের কথা তো আমরা শুনে থাকি, লাং ক্যান্সার, ব্রেস্ট ক্যান্সার। তো সেক্ষেত্রে হেড নেকের ক্যান্সার সম্পর্কেও কিন্তু অনেকে জানে, অনেকের হয়ে থাকে এবং বাংলাদেশেও কিন্তু এর সংখ্যাটা কিন্তু দিন দিন বৃদ্ধি পাচ্ছে। আপনার কাছে একটু জানবো যে বাংলাদেশের প্রেক্ষাপটে হেড নেক ক্যান্সারের সংখ্যাটা আসলে কতটুকু? হেড নেক ক্যান্সার কিন্তু আসলে খুব কম আমি বলবো না। হেড নেক ক্যান্সার নিয়ে যদিও আমরা একটু কথা কম বলি, কিন্তু আমাদের দৈনন্দিন অভিজ্ঞতার কথা, সেখানে কিন্তু হেড নেক ক্যান্সার অনেক রোগী আমাদের কাছে আসে। এবং যদিও আমাদের বাংলাদেশে কোনো পপুলেশন বেসড ক্যান্সার রেজিস্ট্রি নেই, তো আমরা এক্স্যাক্টলি বলতে পারি না যে হেড নেক ক্যান্সার বা কতটুকু আছে। WHO পরিসংখ্যান, সেই সংখ্যান অনুযায়ী হেড নেক ক্যান্সার মেল ফিমেল কম্বাইন্ডলি বলি, তাহলে কিন্তু 3 নম্বরে আমাদের হেড নেক ক্যান্সারটা আসে। আচ্ছা, সেটা কি বাংলাদেশের প্রেক্ষাপটে নাকি গ্লোবালি? বাংলাদেশে, এটা বাংলাদেশের প্রেক্ষাপটে। গ্লোবালি কিন্তু হেড নেক ক্যান্সার অনেক কম। হ্যাঁ, কারণ হচ্ছে উন্নত দেশগুলোতে দেখা যায় যে আমাদের যে বাংলাদেশের মতো কান্ট্রিগুলোতে যে অভ্যাসটা আছে, স্পেশালি হচ্ছে পান বিড়ি গুল এগুলো খাওয়ার অভ্যাস, এগুলো কিন্তু উন্নত দেশগুলোতে একেবারে নেই। সো এই কারণে দেখা যাচ্ছে যে হেড নেক ক্যান্সারটা বাংলাদেশে একটু বেশি হচ্ছে, মহিলাদের আরেকটু বেশি হচ্ছে। আমরা যে হেড নেক ক্যান্সার বলি, হেড নেক তো আসলে যদিও জায়গাটা খুব ছোট, বাট এখানে অনেক রকম অর্গান আছে, ছোট ছোট অনেকগুলো অর্গান আছে। এক একটা অর্গানের কিন্তু এক এক রকম ক্যান্সার হয়ে থাকে। যেমন আমরা মুখগহ্বরে ক্যান্সার আছে, গলায় আমরা যে কথা বলছি, হ্যাঁ, এটাকে স্বরযন্ত্র বা ভোকাল কর্ডে ক্যান্সার আছে, এখানে স্কিন আছে, ইয়ার আছে। সো অনেকগুলো জায়গা মিলে কিন্তু আমরা দেখা যায় আমাদের যে গ্ল্যান্ড আছে, থাইরয়েড গ্ল্যান্ড বা অন্যান্য যে গ্ল্যান্ড আছে, সেখানেও আমরা শুনেছি যে ক্যান্সার হয়ে থাকে। এক্স্যাক্টলি, মানে আমাদের শরীরে আসলে বলবো যে ক্যান্সার কোথায় হয় না, শুধুমাত্র দুটা মৃত সেল যেগুলো চুল এবং হচ্ছে নখ, এই দুটো অর্গান বাদ দিয়ে আমাদের কিন্তু শরীরের সব জায়গাতে আসলে ক্যান্সার হতে পারে। সো হেড নেকের যে গ্ল্যান্ড আছে, আমরা বলি যে থাইরয়েড গ্ল্যান্ড আছে অথবা প্যারোটিড গ্ল্যান্ড আছে, সেখানেও কিন্তু ক্যান্সার হয়ে থাকে। সো ক্যান্সার আসলে আমাদের যে ম্যাক্সিলা আছে, বলছে যে গলার এখানে যে ফাঁকা জায়গাটা আছে, ম্যাক্সিলা, হার্ট প্যালেট, জিহ্বা যেটাতে আমরা খাওয়া দাওয়া করে টেস্ট নিচ্ছি, সে টাং, অনেকগুলো অর্গান আছে যেগুলোকে সব মিলে আমরা আসলে হেড নেক ক্যান্সার বলছি। আচ্ছা, তো হেড নেক ক্যান্সার আসলে হওয়ার, আমাদের বাংলাদেশে হওয়ার মেইন একটা কারণ হচ্ছে স্মোকিং আর হচ্ছে যেটা ব্যাটল নাট চিউইং বলি আমরা, যে আমাদের দেশে এটা একটা অভ্যাস। ঢাকায় একটু কম হলেও বাইরে কিন্তু ওদের মেইন হচ্ছে এন্টারটেইনমেন্ট হচ্ছে তারা হলো পান খাচ্ছে। এবং বিভিন্ন পরিসংখ্যান কিন্তু তাই বলছে যে শহরাঞ্চলের তুলনায় যারা গ্রামাঞ্চলে থাকে তাদের কিন্তু হেড নেক ক্যান্সারের সংখ্যাটা অনেক বেশি। এটার কারণ ওইটাই যে আপনার পান খাচ্ছে, সুপারি খাচ্ছে, এবং সেগুলো কিন্তু অনেকক্ষণ তারা মুখে রেখে দেয়, কর্নারে রেখে দেয় না জিনিসটাকে। তো এই যে রেখে দিচ্ছে, এখানে ঘষা খাচ্ছে, তখন ছোট একটা ক্ষত তৈরি হলো, সেই ক্ষতটা কিন্তু বারবার সেটা ইরিটেট করছে। আচ্ছা, আমাদের শরীরে কিন্তু মানে রোগ প্রতিরোধ করার একটা ক্ষমতা আছে। তো যদি একটা ক্ষত তৈরি হয়, আমাদের কিন্তু রোগ প্রতিরোধ করার ক্ষমতাটা ছিল, কিন্তু যদি সেই ক্ষতটা বারবার ইনফেক্টেড হচ্ছে, বারবার আঘাতপ্রাপ্ত হলে, তখন কিন্তু বডি সেটাকে কন্ট্রোল করতে পারে না। তখনই কিন্তু সেলগুলো ক্যান্সারে টার্ন হয়ে যায়। সো এই জিনিসটা আমাদেরকে প্রচার করতে হবে বেশি বেশি করে, যে আমরা কেন এই ক্যান্সারটা আমাদের বেশি হচ্ছে, কিভাবে আমরা এটা প্রতিরোধ করতে পারি। ম্যাম, বিভিন্ন প্রচারণা এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। কিভাবে আসলে সেটা ম্যাস পিপল পর্যন্ত আসলে পৌঁছানো যেতে পারে? প্রচারের তো কোনো বিকল্প নেই। সেক্ষেত্রে আমি বলবো যে বিভিন্ন সংগঠন তো লিফলেট, পোস্টার এগুলোর মাধ্যমে প্রচার করছেই।
আমি মনে করি যে এটা শুরু করা দরকার খুব প্রাথমিক পর্যায় থেকে। তার মানে কি স্কুলগুলো থেকে। এইটা যে খারাপ, পান খাওয়া, সিগারেট খাওয়া যে খারাপ, এগুলো আসলে ঢুকিয়ে দিতে হবে স্কুলের বাচ্চাদেরকে, যাতে করে এরাই তো আসলে নেক্সট প্রজন্ম। যদি আমরা নেক্সটে ক্যান্সার কমাতে চাই, এই প্রজন্মকে আমাদেরকে সুস্থ করে তুলতে হবে। তাদের মধ্য থেকে এই সিগারেট, পান, বিড়ি এগুলো খাওয়াটাকে প্রিভেন্ট করতে হবে। সো ওখান থেকে কিন্তু প্রচারটা শুরু করতে হবে। এছাড়াও আমি মনে করি যে আপনারা মাস মিডিয়ার কোনো বিকল্প নেই। আমরা একটা ডক্টর হিসেবে আমি হয়তো 100 জন বা 1000 মানুষের মধ্যে আমি কথা বলছি, কিন্তু সেটা হচ্ছে 1000 মধ্যে লিমিটেড। আর টিভি মিডিয়া যেগুলো আছে, মাস মিডিয়া বলে, সেটা কিন্তু আসলে দেখছে লাখ লাখ কোটি কোটি মানুষ। আপনাদের ভিউ অনেক বেশি, আপনাদের মাধ্যমে কিন্তু প্রচারটা সবচেয়ে বেশি হতে পারে। আমরা যে ছোট্ট করে বলি, আমার ছোটবেলায় ওর স্যালাইন বানানো, এটা সবাই জানে। কীভাবে জানে? টিভির প্রচারণার মাধ্যমে। সো এটা আমি সবসময় বলি যে আপনারা পারেন ক্যান্সার সম্পর্কে মানুষকে সবচেয়ে বেশি সচেতন করতে, এবং কি কি করলে আমরা এই ক্যান্সার থেকে মুক্ত হতে পারি এটা বেশি করে প্রচার করা। এবং এই মিডিয়ার মাধ্যমেই কিন্তু দেখা যাচ্ছে যে আমরা দর্শকদের অনেক প্রশ্ন কিন্তু পাচ্ছি, তাদের অনেক জানার অনেক কিছু থাকে, এবং আমাদেরকে অনেক কিছু জানতে চায় যে আসলে যারা সিগারেট খাচ্ছে, যারা আসলে পান খাচ্ছে, যারা বিভিন্ন তামাক জাতীয় দ্রব্য খাচ্ছে, সেক্ষেত্রে খেলেই কি ক্যান্সার হবে? এই বিষয়টি তারা আসলে সবসময় জানতে চায়। খেলেই যে ক্যান্সার হবে তা না, তবে আমাদের তো ক্যান্সার কেন হচ্ছে এক্স্যাক্টলি আমাদের এখন পর্যন্ত পৃথিবীতে কিন্তু এটা বোঝা যায়নি। তবে বারবার যেটা বলা হচ্ছে যে রিসার্চ করে পাওয়া যাচ্ছে যে ক্যান্সারের হওয়ার কারণ হচ্ছে জিন মিউটেশন। যেমন যে কোনো একটা নর্মাল সেল হঠাৎ করে তার জিন মিউটেশনের কারণে সেটা ক্যান্সার একটা সেল তৈরি হয়ে গেল। তো এই জিন মিউটেশনটা আসলে কেন হবে? এটা হবে যে বললাম বারবার, এটা ওই ইরিটেশনে হওয়ার কারণে। স্মোকিং ইনহেল করে তখন কিন্তু এই গলার মধ্য দিয়ে বা ফুসফুসে সেটা ভিতরে যাচ্ছে, সেই কেমিক্যালগুলো ভিতরে যাচ্ছে, যার কারণে কিন্তু এই সেলগুলোকে ইরিটেট করছে। ইরিটেট করার কারণে যে পথ দিয়ে সে ঢুকছে বা বের হচ্ছে, সেই পথে কিন্তু যে কোনো জায়গাতেই সে ক্যান্সার হতে পারে। যখন মুখ দিয়ে তো নিচ্ছে, সেখানে আমার মুখগহ্বর বলি, গলা দিয়ে যখন সেটা ভিতরে যাচ্ছে, গলার যে অর্গানগুলো আছে বা ফুসফুসে যাচ্ছে, লাংসের যে অর্গানগুলো আছে, সেলগুলো আছে, সব জায়গাতেই কিন্তু এই স্মোকিংয়ের একটা বড় ব্যাড ইনফ্লুয়েন্স বলবো আমি আছে। সো এটা পরীক্ষিত। সো আমরা হবেই এটা আমি বলতে পারছি না, কারণ এটা মাপার কোনো। এরই প্রসঙ্গে জানতে যে অনেকেই কিন্তু বলে যে আমার বাবাকে দেখেছি বা আমার দাদাকে আমি দেখেছি যে বছরের পর বছর তিনি স্মোকিং করেছেন, কিন্তু তার তো কোনো লাং ক্যান্সার হয়নি, সুতরাং আমার ক্ষেত্রেও হয়তো নাও হতে পারে। এই বিষয়টি যদি আমাদেরকে একটু বলতেন। হ্যাঁ, এরকম এক্সকিউজ তো আসলে অনেকে দিতে চায়, কিন্তু এটা আমরা আসলে বলার উপায় নেই যে ওনার ক্যান্সার হবে, ওনার ক্যান্সার হবে না। বাট স্মোকিং যারা করছে তাদের রিস্ক অবশ্যই অনেক বেশি, এবং ক্যান্সার হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। সো যদি সুস্থ থাকতে হয়, যেহেতু আমরা জানছি না যে খেলেই যে হবে বা না খেলে হবে না, বাট আমাদেরকে প্রিকশন নিতে হবে যে এটা স্মোকিং এ ক্যান্সার হওয়ার সম্ভাবনা বেশি থাকে, রিস্ক ফ্যাক্টর। সো আই শুড অ্যাভয়েড দিস ওয়ান। তাহলে কি আমরা এই বিষয়টা বলতে পারি না যে লাং ক্যান্সার না হলেও, অর্থাৎ স্মোকিং এর কারণে যদি লাং ক্যান্সার নাও হয়, অন্যান্য ভাবে কোনো না কোনো ভাবে তার তো সে ক্ষতিগ্রস্ত হতে পারে, সেটা তো আমরা বলতে পারি? অবশ্যই, শুধু ক্যান্সারের জন্য না, স্মোকিং তো হচ্ছে আপনার কার্ডিওভাস্কুলার যে ডিজিজগুলো হচ্ছে, তাই না, হার্ট ডিজিজ, অনেক ডিজিজের জন্য আসলে কিন্তু স্মোকিংটা রিলেটেড। সো এই একটা জিনিস যদি বাদ দিতে পারি আমরা, তাহলে কিন্তু অনেক রোগ থেকে আমরা সুস্থ থাকতে পারবো। আচ্ছা, এছাড়া আমি আরেকটা বলবো যে আমাদের ওয়েদার, আমাদের এখন তো বায়ু দূষণে বাংলাদেশ অনেক আগানো। হ্যাঁ, ঢাকা শহর স্পেশালি আমাদের বাতাসে অনেক ধরনের কেমিক্যাল আছে যেটা থাকার কথা না। সে এই কেমিক্যালের জন্য কিন্তু আমাদের ক্যান্সারের সংখ্যা বেড়ে যাচ্ছে। বায়ু দূষণ এবং খাবারের কথা বলবো আমি। নিশ্চয়ই আপনারা দেখে থাকবেন যে খাবারে এখন এত বেশি কেমিক্যাল দেওয়া হচ্ছে, মানে ফরমালিন থেকে শুরু করে খাবার প্রিজার্ভ করার জন্য অনেক ধরনের কেমিক্যাল। আমরা যতটুকু শুনেছি যে আসলে বা রিসার্চ যেটি আসলে বলছে যে ট্রান্স ফ্যাট থাকে, এই ট্রান্স ফ্যাট মানে হচ্ছে যে যেটা বডিতে যাওয়ার পরে কার্সিনোজেন ক্রিয়েট করে, এবং সেটি হচ্ছে ক্যান্সার সেল ক্রিয়েট করে। এবং রিসেন্ট একটা রিসার্চ থেকে আমরা দেখেছি যে 2030 সাল নাগাদ শুধুমাত্র যারা আসলে ফাস্টফুড জাতীয় খাবার খাচ্ছে, যাদের ওভারওয়েট হচ্ছে, সেই কারণে সেই ওভারওয়েটের কারণে ক্যান্সার রোগীদের সংখ্যা প্রায় 15 থেকে 20 গুণ বেড়ে যাবে। এই বিষয়ে আপনার মতামত কি? এক্স্যাক্টলি, এই ধরনের ফ্যাটি ফুড যেগুলো খাবার, ট্রান্স ফুড বা আমরা যেটা প্রসেস ফুড বলছি, এখন তো আমাদের জীবন অনেক গতিময়, তাই না? আমাদের রান্না করার টাইম নেই, আমাদের দেখা যায় যে দোকান থেকে আমরা অর্ডার করে খাবার খাচ্ছি। এখন ফুড পান্ডা অনেক বেশি পপুলার বাংলাদেশের বাচ্চাদের ক্ষেত্রে। সো
এগুলো আসলে আমাদেরকে ওদের মাথায় দিতে হবে যে এই ফুডগুলো ওদের জন্য মোটেও হেলদিয়ার না। আচ্ছা, জিনিসটা তো ইফেক্ট এখন হবে না, পড়বে 20 বছর পরে যেয়ে, তাই না? তো 20 বছর পরে ওই ইফেক্টটাকে যদি আমি কমাতে চাই তাহলে এই ধরনের ফ্যাটি ফুডগুলো অবশ্যই কমাতে হবে। ওয়েটটাকে নির্ধারণ করতে হবে নির্দিষ্ট জায়গাতে, যাতে করে ওভারওয়েট না হয়ে যায়। কারণ মেয়েদের ক্ষেত্রে শুধু ওভারওয়েট ক্যান্সারের জন্য না, আরও অনেক ধরনের ক্যান্সার রোগের কিন্তু কারণ হয়ে থাকে। সো ফিজিক্যালি অ্যাক্টিভ থাকা এবং খাদ্যাভ্যাস পরিবর্তন, সুষম খাদ্য খাওয়া, এই দুটো হচ্ছে মন্ত্র, মূল মন্ত্র একটা মানুষের সুস্থ থাকার জন্য। শুধু ক্যান্সারের জন্য বলবো না, সুস্থ থাকতে হলে এটা আমাদেরকে মানতেই হবে। জি ম্যাম, আপনার কাছে এখন একটু জানবো হেড নেক ক্যান্সার আর ট্রিটমেন্ট পদ্ধতি সম্পর্কে। হেড নেক ক্যান্সার চিকিৎসার কয়েকটা বিষয় আছে। ক্যান্সার এক হচ্ছে সার্জারি, রেডিওথেরাপি, কেমোথেরাপি, তাই না? আমাদের সব ক্যান্সারে কিন্তু এই 3টা চিকিৎসায় ঘুরে ফিরে আমাদের কাছে আসে। তবে হেড নেক ক্যান্সারের ক্ষেত্রে আমি বলবো যে সার্জারির রোলটা একটু কম, কারণ সার্জারি করলে দেখা যায় যে আমাদের ধরে নেই যে গলার ক্যান্সার হয়েছে, আমাদের যে কথা বলছি ভোকাল কর্ডের ক্যান্সার হয়েছে, তো যদি এটা সার্জারি করে ফেলি তাহলে কিন্তু আমাদের কথা বলাটা বন্ধ হয়ে যাবে। সো যদি আমরা অর্গান প্রিজার্ভ করতে পারি, অর্থাৎ ভোকাল কর্ডটাকে রেখে যদি কোনো চিকিৎসা দিতে পারি, সেটাই আমরা প্রেফার করছি। এবং দেখা যাচ্ছে যে রেডিওথেরাপির মাধ্যমে কিন্তু এই ভোকাল কর্ডের ক্যান্সারটাকে আমরা পুরোপুরিভাবে নিয়ন্ত্রণ করতে পারি, কিওর করতে পারি, যদি সেটা আমাদের প্রাথমিক পর্যায়ে আসে। যদি দেখা যায় যে ক্যান্সারটা একটু অ্যাডভান্স স্টেজে চলে গেছে, সেই ক্ষেত্রে দেখা যায় রেডিওথেরাপির সাথে কেমোথেরাপিটাকে অ্যাড করতে হচ্ছে। সো কেমো এবং রেডিয়েশনের মাধ্যমে আমরা কিন্তু পুরোপুরিভাবে এই ক্যান্সারটাকে নিয়ন্ত্রণ করতে পারছি, মোস্ট অফ দ্য হেড নেক ক্যান্সার। আচ্ছা, তবে যদি বেশি অ্যাডভান্স হয়ে যায় তখন তো আসলে সব ধরনের চিকিৎসায় আমাদের ফেল করে, হয়তো কিছুদিন নিয়ন্ত্রণে থাকে, পরে আবার ফ্লেয়ার আপ করে যায়। তবে সার্জারির রোল আছে, বড় ভূমিকা আছে থাইরয়েড ক্যান্সার। আচ্ছা, থাইরয়েড ক্যান্সারটা যদি আমি বলি যে এটা সার্জারিটা করে যতটুকু ফেলা সম্ভব হয় সার্জারি করে ফেলে দিতে হয়। ফেলে দেওয়ার পর আমাদেরকে একটা রেডিও অ্যাবলেশন বলি, যেটা অ্যাটমিক এনার্জির মাধ্যমে করে থাকে। এক ধরনের রেডিও আয়োডিনটাকে খাইয়ে দেওয়া হয় এবং সেই রেডিও আয়োডিনটা বডিতে যেখানে যেখানে ক্যান্সার সেল রয়ে গেছে সেসব জায়গাতে সে কাজ করছে। সো সার্জারি, রেডিয়েশন অ্যান্ড কেমোথেরাপি, অনেক সময় কম্বিনেশন চিকিৎসাও লাগে। এবং কম্বিনেশন বলতে যে দেখা যাচ্ছে যে আমাদের সার্জারি করা হয়েছে, যে মুখগহ্বরের ক্যান্সারের কথা বলি, যে পাক্কাল মিউকোসাতে একটা আলসারেশন হয়েছে, সেটা অপারেশন করা হয়ে গেল, কারণ আমরা সিটি স্ক্যান করেছি, এমআরআই করেছি, করে দেখলাম যে সার্জারি করার পর্যায়ে আছে। তো সার্জারি করার পরে আমাদের যে হিস্টোপ্যাথোলজি রিপোর্টটা আসে আমাদের কাছে, যে কোন পর্যায়ে ক্যান্সারটা আছে আমি দেখছি। যদি কোনো জায়গাতে দেখি যে না আমাদের কিছু ইন্ডিকেশন আছে যে ক্যান্সারটা আবার ফিরে আসতে পারে, আমরা যতটুকু আর্লি ভেবেছিলাম অতটুকু আর্লি ছিল না, একটু অ্যাডভান্স ছিল, তখন কিন্তু আমাদের পরবর্তীতে অ্যাডজুভেন্ট হিসেবে আমাদের রেডিয়েশন লাগে। অর্থাৎ এই যে আপনি কম্বাইন ট্রিটমেন্টের কথা আপনি বলছেন, সেটা ডিপেন্ড করে ইন্ডিভিজুয়াল এবং স্টেজিং এর উপরে, যে কোন স্টেজে ক্যান্সারটা রয়েছে। এই সম্পর্কে আরও বিস্তারিত জানবো আপনার কাছ থেকে। এখন আমরা একটু দেখে নিচ্ছি আমাদের স্বাস্থ্য প্রতিদিনের নিয়মিত আয়োজন, কি খাবেন কেন খাবেন এই সেগমেন্টে। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানটি। এই পর্যায়ে আমরা দেখে নিচ্ছি বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ নিয়ে আমাদের পুষ্টিবিদের পরামর্শ। ব্রেস্ট ক্যান্সার প্রতিরোধে করণীয় কি? সাধারণত সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় যেটি কাজ করে সেটি হলো যে কেন এই সমস্যা হচ্ছে বা ব্রেস্ট ক্যান্সারের আসল কারণ কি। ব্রেস্ট ক্যান্সার সাধারণত বংশগত কারণে হতে পারে এবং এর পাশাপাশি যদি জীবনযাপন অসুস্থ থাকে এবং তার পাশাপাশি যদি কেউ ভুল ডায়েট ফলো করে, যেমন অস্বাস্থ্যকর খাবার, অস্বাস্থ্যকর পরিবেশে থাকা, এই বিষয়গুলোর সাথে ব্রেস্ট ক্যান্সার মোটামুটিভাবে জড়িত। ব্রেস্ট ক্যান্সার প্রতিরোধে আপনাকে রোগ প্রতিরোধমূলক খাবার খেতে হবে, যেমন যে খাবারগুলোতে ইমিউন সিস্টেম বিল্ড আপ করে। আর সেক্ষেত্রে ইমিউন সিস্টেম বুস্টিংয়ের জন্য আপনাকে টক জাতীয় ফল খাবারের লিস্টে রাখতে হবে। যেমন আপনি প্রতিদিন পানির সাথে পর্যাপ্ত পরিমাণ লেবু পান করতে পারেন, যেমন 1 গ্লাস পানিতে আপনি লেবু রাখার চেষ্টা করবেন। এর পাশাপাশি বিভিন্ন টক জাতীয় ফল যেমন মাল্টা এইসব রাখবেন, এবং যেগুলো অ্যান্টিঅক্সিডেন্ট খাবার সেগুলোর মধ্যে রসুন, পেঁয়াজ, কালো গোলমরিচ, এগুলো অ্যান্টিঅক্সিডেন্টযুক্ত খাবার। নিয়মিত স্যুপ পান করবেন এবং অস্বাস্থ্যকর খাবারকে এড়িয়ে চলা, যেমন অনেকে আছেন যে ফাস্ট ফুড, জাঙ্ক ফুড, চিনি ও মিষ্টি জাতীয় খাবার, এই খাবারগুলোকে অনেক পছন্দ করেন।
একটি কথা মনে রাখবেন, সেটি হচ্ছে অতিরিক্ত মাত্রায় চিনি ক্যান্সারের বন্ধু। তো সেক্ষেত্রে যাদের বংশগতভাবে ব্রেস্ট ক্যান্সার আছে, যেমন নানি বা মা অথবা খালার, তারা চেষ্টা করবেন যে যতটা পসিবল বাইরের খাবার, কোল্ড ড্রিঙ্কস এগুলো অ্যাভয়েড করার। এবং এর পাশাপাশি আপনি প্রতিদিন খাবারের লিস্টে গ্রিন টি রাখতে পারেন। গ্রিন টি নিয়মিত পান করবেন, অবশ্যই চিনি ছাড়া পান করার চেষ্টা করবেন। এর পাশাপাশি ব্ল্যাক কফি পান করতে পারেন। তার পাশাপাশি অবশ্যই রোগ প্রতিরোধযুক্ত যে খাবারগুলোর কথা বলেছি সেগুলো খাবেন এবং হলুদ খাবারের লিস্টে রাখবেন। হলুদ যেমন লিভারকে ভালো রাখে, তেমনই এটি ব্রেস্ট ক্যান্সারের জন্য বেশ উপকারী। এই বিষয়গুলো লক্ষণীয়। সাধারণত অক্টোবর মাসকে সম্পূর্ণভাবে ব্রেস্ট ক্যান্সার সচেতন মাস হিসাবে অ্যানাউন্সমেন্ট করা হয়েছে। খাবারের মেনটেন করার পাশাপাশি অবশ্যই নিয়মিত ব্যায়াম করবেন এবং যার যত বেশি ফিজিক্যাল অ্যাক্টিভিটি থাকবে তার তত বেশি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে। ম্যাম, গলায় আরেক ধরনের ক্যান্সার হজকিং, আরেকটাকে বলে নন হজকিং লিম্ফোমা, যেটা আমরা গলায় আমরা দেখে থাকি। তো এই ধরনের ট্রিটমেন্ট সম্পর্কে আমরা একটু জানতে চাই এই ধরনের ক্যান্সারের। হজকিং, নন হজকিং লিম্ফোমা, যেটাকে আমরা লিম্ফোমা বলি অ্যাকচুয়ালি, লিম্ফোমা লিম্ফ নোডসগুলোতে হয়। লিম্ফ নোডস বডিতে অনেক জায়গাতে আছে, গলাতে আছে যেটা মোস্ট ভিজিবল, মোস্ট কমনলি হয়ে থাকে। এছাড়াও কিন্তু বডির অনেক জায়গাতেই লিম্ফ নোডস আছে, সেখান থেকে লিম্ফোমাটা হতে পারে। এবং লিম্ফোমা কিন্তু একদম কিউরেবল যদি আমরা স্টেজ, ক্যান্সারের মূল কথা হচ্ছে স্টেজ, যদি আর্লি স্টেজে আসে এবং প্রপারলি ট্রিটমেন্ট দেওয়া যায় তাহলে কিন্তু লিম্ফোমার মতো সব ধরনের ক্যান্সারই কিন্তু কিউরেবল। এখন এই লিম্ফোমাটা মেইনলি হচ্ছে, এটা বলি আমরা হেমাটোলজিক্যাল ম্যালিগন্যান্সি, এটা এক ধরনের রক্ত ক্যান্সারের মতো। সো এখানে যেহেতু এটা রক্তের মাধ্যমে স্প্রেড করে, এটা মেইন চিকিৎসা হচ্ছে কেমোথেরাপি। এবং কেমোথেরাপিটা প্রপার ওয়েতে যদি সময় মতো আমরা দিতে পারি তাহলে কিন্তু এখানে কোনো অপারেশন বা রেডিওথেরাপি কোনো কিছুই লাগে না, শুধু কেমোথেরাপির মাধ্যমে এই ক্যান্সারটাকে আমরা কিওর করতে পারি। এবং এটা জানবেন যেটা বাচ্চাদের হতে পারে, অ্যাডাল্টেরও হতে পারে। তো বাচ্চাদের, অ্যাডাল্টের উভয় ক্ষেত্রে কিন্তু আমাদের এই ক্যান্সারটা কিউরেবল। আচ্ছা, অর্থাৎ আপনি সর্বোপরি একটা বিষয় কিন্তু আপনি বারবার বলেছেন যে আসলে ক্যান্সারটাকে প্রিভেন্ট করার জন্য সুশৃঙ্খল জীবনযাপন করা এবং সুষম খাবার গ্রহণ করা, ফিজিক্যাল অ্যাক্টিভিটিস, এবং সেই সাথে যদি একটু ব্যক্তিগতভাবে সচেতন থাকা যায় তাহলে ক্যান্সারটাকে প্রিভেন্ট করা অনেকটাই সম্ভব। আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং শুভকামনা এনটিভির পক্ষ থেকে। আপনার জন্য অনেক শুভকামনা। থ্যাংক ইউ। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিনের অনুষ্ঠানটি। এই পর্যায়ে আমরা দেখে নিচ্ছি আমাদের আগামী পর্বে কি থাকছে। চোখে যখন আলো আসে, আলোটা চোখের ভিতরে ঢোকে, তো কর্নিয়া আছে বাইরে যে পর্দাটা, এর ভিতরে আর একটা লেন্স আছে যেটা সানি পড়ে, যেটা তাহলে দুইটা লেন্স চোখে। আচ্ছা, তো এই দুইটা লেন্সে যখন প্রতিসরণ হয় তখন এটা যায় রেটিনাতে যায় ফোকাস হয়, তখন আমরা দেখি। তো এখন এই ফোকাসের ব্যাপারটা যদি রেটিনার সামনে পড়ে বা পিছনে পড়ে তাহলে তখন আমাদের দেখতে সমস্যা হয়। আর এই সামনে পড়ে পিছনে পড়ে এই সমস্যাটা হয় আসলে এই যে রেটিনা এবং কর্নিয়া এবং লেন্স, তাদের যে অ্যারেঞ্জমেন্ট, তো এটা তো একটা দৈহিক গড়ন। তো চোখের যে গড়ন এটার উপরে ডিপেন্ড করে যে একটা শিশু কম দেখবে না বেশি দেখবে। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভির জনপ্রিয় অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের পূর্ণাঙ্গ পোর্টাল www.ntvbd.com। এছাড়াও এনটিভির বিভিন্ন ধরনের জনপ্রিয় অনুষ্ঠান এবং নিউজ আপডেট পেতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের ইউটিউব চ্যানেল এবং ভেরিফাইড ফেসবুক পেজে। সুপ্রিয় দর্শক, আজ এখানে শেষ করতে হচ্ছে, দেখা হবে আবারও আপনাদের সঙ্গে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সব সময় এনটিভির সঙ্গে থাকুন।